লেখিকা সুপ্রিয়া ঘোষের মর্যাদা। কি গো শুনছো? একটা কাজের লোক কবে থেকে দেখতে বলছি, কেউ কথা কানে নিচ্ছ না তো। আমি তোমার ভাইয়ের বউয়ের কথা আর শুনতে পারছি না, একেবারে বিরক্ত করে দিচ্ছে কানের কাছে ঘ্যান ঘ্যান করে। সবকিছুতে ভুল করছে আর বলতে গেলেই বলছে আমি একা এক হাতে আর কত দিক সামলাবো দিদি ভাই। বউয়ের এমন রণমূর্তি দেখে সুনির্মল খবরের কাগজটা একটু একটু নামিয়ে তাকালো। অনুপমা ব্যাংকে চাকরি করে, শাশুড়ি নেই, তাই সংসারের যাবতীয় খাটুনি এসে পড়ে ছোট বউ রাইমার ওপর। কাজের লোকটা কয়েকদিন আগে এত ধকল সামলাতে না পেরে পালিয়ে বেঁচেছে, সেই থেকে রাইমার ওপর চাপ দ্বিগুণ। আহা, এত রাগ করছো কেন? সুনির্মল কাগজটা ভাঁজ করে রেখে বলল, আমি কয়েকটা জায়গায় খোঁজ লাগিয়েছি, কাল পরশুর মধ্যে লোক পাঠিয়ে দেবে বলেছে। এত চিন্তা করো না। চিন্তা কি আর এমনি করছি? রাইমার দিন দিন যেন মেজাজ চড়ে যাচ্ছে। অনুপমার শাড়ির আঁচলটা কোমরে গুজতে গুজতে বলল, আহা অনুপমা, এক সংসারে থাকতে গেলে একটু ঠোকাঠুকি লাগতেই পারে। সুনির্মল একটু নরম স্বরে বোঝাতে চাইল, আর তাছাড়া ও তো সংসারটা একাই সামলাচ্ছে। সত্যি বলতে তুমি তো কুটো ভেঙে দুটো করো না। কথাটা শোনা মাত্র অনুপমার মুখ লাল হয়ে উঠল। অমনি তোমার ভাইয়ের বউয়ের প্রতি প্রীতি জেগে উঠল, তাই না? আমি সারাদিন বাইরে খেটে এসে আবার সংসারের কাজ করব নাকি? পরদিন সকালবেলা দরজায় বেল বাজতেই রাইমা গিয়ে দরজা খুলল। দরজায় দাঁড়িয়ে 28-30 বছরের একটা মেয়ে, পরনে সাদামাটা ছাপা শাড়ি। আমার নাম রুমকি, আপনাদের নাকি কাজের লোক দরকার, তাই এসেছি, মেয়েটি শান্ত গলায় বলল। রাইমা ভেতরের দিকে তাকিয়ে ডাক দিল, বর্দি, কাজের লোক এসেছে। সুনির্মল আর অনুপমা ঘর থেকে বেরিয়ে এলো। সুনির্মল রুমকির আইডি কার্ডটা হাতে নিয়ে দেখে নিয়ে বলল, হ্যাঁ, আমরা তো কাজের লোক খুঁজছিলাম। অনুপমা এগিয়ে এসে ঘরে চারপাশটা একবার দেখালো, তারপর কাজের ফিরিস্তি দিয়ে মাইনে ঠিক করে নিয়ে বলল, তাহলে আজ থেকেই কাজে লেগে পড়ো। কথাটা শেষ করেই অনুপমা ড্রয়িং রুমে বসে থাকা দেওর কৌশিকের দিকে ফিরল। গলায় একরাশ কটাক্ষ টেনে বলল, নাও ভাই, তোমার বউয়ের আজ থেকে ছুটি, দুজনে মিলে এবার বেশি করে সময় কাটিও। কৌশিক দাদার থেকে নিচু পোস্টে চাকরি করে, মাইনেও কম, কম টাকা দেয় সংসারে, তাই বড় বৌদির এই ব্যবহারেও কোনো প্রতিবাদ করতে পারল না, চুপচাপ মাথা নিচু করে রইল। অনুপমা হনহন করে ওপরে চলে গেল। সবাই অফিসে বেরিয়ে যাওয়ার পর বাড়িটা এক প্রকার খালি হয়ে গেল। রান্নাঘরের বাসন মাজা আর ঘর মোছার কাজ শেষ করে রুমকি আঁচল দিয়ে ঘাম মুছলো। রাইমা এক গ্লাস জল রুমকির দিকে এগিয়ে দিয়ে বলল, রুমকি, তোমায় দেখে তো বেশ ভদ্র ঘরের মেয়ে বলে মনে হচ্ছে, তা তুমি এই কাজ করছো কেন? রুমকি জলের গ্লাসটা হাতে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। সবই কপাল বৌদিমণি। কেন, কি হয়েছে? রাইমা আগ্রহ নিয়ে পাশে বসলো। বাবা মা আমার অনেক আগেই মারা গেছে। রুমকি মেঝের দিকে তাকিয়ে বলতে লাগলো, দাদা বৌদির সংসারে থাকতাম, বেশ ভালোই বাসতো ওরা আমায়, কিন্তু নিজের কপাল নিজে পুড়িয়েছি। আমার একটা ভালো ঘরে বিয়েও ঠিক করেছিল জানো বৌদি। তারপর আমি একজনকে ভালোবেসে দাদা বৌদির অমতে ঘর ছেড়ে তার হাত ধরে পালিয়ে যাই। রুমকির গলায় স্পষ্ট কষ্টের ছাপ। বিয়ের পর থেকেও প্রত্যেকদিন মদ খেয়ে এসে অকারণে আমার উপর অত্যাচার করত। কোনো কাজ কাম করতো না, খাবো কি সেই কথা জিজ্ঞেস করলেও মারধর করত। তাই বাধ্য হয়ে ঘর ছাড়লাম। রাইমা একটু চুপ করে থেকে জিজ্ঞেস করলো, তাহলে তোমার দাদা বৌদির কাছে ফিরে গেলে না কেন? গিয়েছিলাম। রুমকি বিষণ্ণ হেসে বলল, দাদা বৌদি আর আমায় ফিরিয়ে নিল না গো। বলল আমার জন্য নাকি ওদের মুখ পুড়েছে, তাই আর কোনো সম্পর্ক রাখতে চায় না, কিন্তু আমায় তো বেঁচে থাকতে হবে বৌদি, তাই এই কাজ ধরেছি। কথাগুলো শুনে রাইমা মনে মনে ভাবলো, রুমকি ঠিকই করেছে, এরকম অত্যাচার মেনে নেওয়া সত্যি অন্যায়। কিন্তু পরক্ষণে রাইমা নিজের কথা মনে পড়ে গেল, ও তো এতগুলো বছর ধরে এই বাড়িতে অত্যাচার সহ্য করে আসছে। হ্যাঁ, রুমকির বর যেমন গায়ে হাত তুলতো, রাইমার বর হয়তো তেমন করে না, কিন্তু মানসিকভাবে প্রতিদিন ওকে ছোট করা হয়। বড় যা অনুপমা তো বটেই, এমনকি নিজের স্বামী কৌশিকও কোনোদিন ওর পাশে দাঁড়ায়নি। রাইমা রুমকির দিকে তাকিয়ে আস্তে করে জিজ্ঞেস করলো, আচ্ছা রুমকি, তোমার বর তোমার গায়ে হাত তুলতো তাই তুমি ছেড়ে চলে এসেছো, কিন্তু যাদের ওপর শারীরিক অত্যাচার হয় না, অথচ প্রতিনিয়ত মানসিক অত্যাচার হয়, তারা কিভাবে বেরোবে বলো তো? রুমকি অবাক হয়ে রাইমার মুখের দিকে তাকালো। কি বলছো বৌদিমণি এসব? রাইমা চোখ সরিয়ে নিয়ে এক প্রকার বানিয়ে বলল, না কিছু না, এমনি জিজ্ঞেস করছিলাম। এভাবেই কাটতে লাগলো দিনগুলো।
রুমকি রোজ সকালে আসে, টুকটাক সব কাজ সেরে দেয়, কিন্তু কাজের লোক আসার পর যেন অনুপমার মেজাজ আরো বেড়ে যায়। রাইমার উপর চড়াও হওয়ার সুযোগও ছাড়তো না। একদিন তরকারিতে নুন একটু কম হয়েছিল, অনুপমা অমনি থালা ঠেলে সরিয়ে দিয়ে মুখ বাঁকালো। রাইমা, রান্নাটুকু ছাড়া তো আর সারাদিনে কিছু করো না, এটাও মন দিয়ে করতে পারো না? আসলে তোমার মতো মেয়েরা খেতে পেলে শুতে চায়। পাশে বসে থাকা কৌশিকও স্ত্রীর পাশে দাঁড়ানোর বদলে উল্টে অনুপমার সুরেই সুর মেলালো। সত্যি রাইমা, রান্নাটুকু এতদিন ধরে ঠিক মতো শিখতে পারলে না। সুনির্মল এসব দেখে মুখ খুলল। আহা, তোমরা এভাবে বলছো কেন? একদিন রান্না একটু এদিক ওদিক হতেই পারে, খেতে না চাইলে উঠে পড়ো তোমরা, মেয়েটাকে কথা শোনাচ্ছ কেন? অনুপমা তেড়ে উঠল। রাইমা, এবার তো শান্তি হলো? ভাসুরকে আঁচলে বাঁধতে পেরেছো? ছোট লোক পরিবারের মেয়ে হলে যা হয়। তারপর দেওরের দিকে তাকিয়ে বলল, কৌশিক, তোমায় বারবার বলেছিলাম ওই ঘরের মেয়ে বিয়ে করো না, তুমি তো শুনলে না, এখন বোঝো ঠেলা। কৌশিক মুখ বুজে থালা ছেড়ে উঠে দাঁড়িয়ে সোজা ঘরে চলে গেল, একটা প্রতিবাদও করলো না। পরদিন সকালে সব থমথমে, সবাই যে যার মতো কাজে বেরিয়ে যাওয়ার পর রুমকি এসে রাইমার পাশে দাঁড়ালো। বৌদিমণি, বাড়ির সবাই তোমার সাথে রোজ এভাবে কথা বলে কেন গো? তোমার কষ্ট হয় না? রুমকির গলায় একরাশ সহানুভূতি। রাইমা জানলার গ্রিল ধরে বাইরে তাকিয়ে রইল। কষ্ট হলেই বা কি করব বলো, আমার তো তোমার মতো মনের জোর নেই গো যে বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। যতদিন বাঁচবো এভাবেই হয়তো শুয়ে শুয়ে বাঁচতে হবে। রুমকি রাইমার হাতটা শক্ত করে ধরে বলল, কেন বৌদিমণি, তুমি অন্যায়ের প্রতিবাদ করবে না? নিজের জায়গা নিজে বুঝে নেবে না? রাইমা ফ্যাকাশে হেসে মাথা নাড়ল। কার জোরে অধিকার খুঁজবো বলো? আমার বড়ি তো আমায় সহ্য করতে পারে না, ও নিজেই সবার সামনে আমায় ছোট করে। রুমকি সোজা রাইমার চোখের দিকে তাকালো। নিজের জন্য বাঁচবে বৌদিমণি, নিজের কথা ভাবো। যখন দেখবে তোমার পেছনে পেছানোর আর কোনো জায়গা নেই, ঠিক তখনই তো মানুষকে ঘুরে দাঁড়াতে হয়। রুমকির কথাটা যেন রাইমার মাথার মধ্যে বারবার হাতুড়ির মতো বাজতে লাগলো। যখন পেছনে পেছানোর আর কোনো জায়গা থাকে না, তখনই মানুষকে ঘুরে দাঁড়াতে হয়। কিন্তু ঘুরে দাঁড়ানো কি এতই সহজ? বিশেষ করে নিজের বলতে যখন কেউ পাশে থাকে না। সন্ধ্যা নামতে অনুপমা অফিস থেকে ফিরল। ব্যাগটা সোফায় রেখে কিছুক্ষণ বসে সোজা রান্নাঘরের দিকে এগোলো সে। রাইমা, ও রাইমা, চা কি এখনো তৈরি হয়নি? সারাদিন বাড়ি বসে করোটা কি শুনি? অনুপমার চড়া গলায় বলল। রাইমা রান্নাঘর থেকে গরম কাপে চা ঢালতে ঢালতে বেরিয়ে এলো। এই তো বর্দি, চা হয়ে গেছে, নিয়ে আসছি। অনুপমা টিপয় থেকে জলের বোতলটা তুলে এক ঢোক খেয়ে বলল, মাইনে করা লোক রেখে দিয়েও যদি টাইম মতো চা না পাই তবে আর লাভটা কি হলো? তা আজকাল কাজ তোমার করতে ভারী গায়ে লাগছে, তাই না? রাইমা কোনো উত্তর দিল না, নীরবে চায়ের কাপটা ট্রেতে করে সামনে এনে রাখলো। সুনির্মলও তখন সবে অফিস থেকে ফিরে সোফায় বসেছে। অনুপমা, অহেতুক চেল্লাচ্ছ কেন? কাজের মেয়ে তো এসে শুধু ঘরের কাজ করে দিয়ে যাচ্ছে, রান্না তো রাইমা একাই করে। তুমি থামো তো। অনুপমা ঝাঁঝিয়ে উঠল। রান্না করাটা কি খুব বড় দিগ্বিজয় করা কাজ নাকি? অফিসে গিয়ে 9 ঘন্টা খেটে এসে যখন দেখি ঘরে একটু চা পাওয়া যায় না, তখন মেজাজ ঠিক থাকে? ঠিক এই সময় দরজা দিয়ে ঢুকলো কৌশিক। সারাদিনের খাটুনির পর তার মুখটাও ক্লান্ত। বৌদির গলা শুনে কৌশিক একটু দ্বিধা নিয়ে এগিয়ে এলো। কি হয়েছে বৌদি, এত রাগ করছো কেন? অনুপমা কৌশিককে দেখেই বলল, কি হবে আবার? তোমার বউকে একটু ভালো করে বুঝিয়ে দাও কৌশিক, সংসার চালানোর মুরদ নেই অথচ কাজের বেলায় অষ্টরম্ভা। কৌশিকের নিজেরই অফিসে কাজের বেশ চাপ ছিল, তার ওপর বৌদির এই কথা শুনে সে সোজা রাইমার দিকে ঘুরলো। রাইমা, তুমি আবার কি করলে? কৌশিকের গলায় বিরক্তি আর ক্ষোভ ফুটলো। যেটুকু কাজ দেওয়া হয় সেটুকু শান্তিতে করতে পারো না? রোজ রোজ ঘরে অশান্তি বাঁধাও কেন? রাইমা থমকে দাঁড়ালো। এতদিন ধরেও চুপ করে সব সহ্য করেছে, কিন্তু আজ নিজের স্বামীর এই অচেনা রূপ আর বিনা অপরাধে অপমান যেন বুদবুদের মতো জমা হওয়া ক্ষোভটাকে এক নিমেষে বাড়িয়ে দিল। রাইমা চোখ তুলে কৌশিকের দিকে তাকালো। আমি কাকে কি বললাম কৌশিক? আমি তো শুধু চা এনে দিলাম, তুমি কিছু না জেনে বুঝে সব সময় আমাকে দোষ দাও কেন? কৌশিক যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। রাইমা এভাবে গলা তুলে কথা বলছে? তুমিও মুখে মুখ দিতে শিখেছো রাইমা? কৌশিক খেকিয়ে উঠল। দাদা বৌদি এই সংসারের সব, ওদের টাকায় ওদের ছায়ায় আমরা আছি। সংসার চালানোর ক্ষমতা কতটুকু আছে তোমার? আর আমারই বা আয় কত? ওদের দৌলতে একটু মাথা গুজে আছো, সেটুকুর কদর করতে শেখো। রাইমার চোখে জল এলেও ও আজ আর মাথা নিচু করলো না। সোজা অনুপমা আর নিজের স্বামীর দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, কৌশিক, তুমি সংসারে কম টাকা দাও বলে কি আমি মানুষের পর্যায়ে পড়ি না? ঘরের সব খাটুনি আমি একা হাতে সামলাই।
বদলে পাই শুধু খোটা আর অপমান। অনুপমা রাগী চোখে তাকালো। শুনছো সুনির্মল, তোমার ভাইয়ের বউয়ের দাপট দেখেছো? কেমন চেঁচাচ্ছে। ভাত কাপড়ের বন্দোবস্ত হচ্ছে বলেই এত লাফানো, নাকি অন্য কিছু? বর্দি, রাইমা এবার চিৎকার করে উঠল, সীমা ছাড়াবে না। আমি কারো দয়ায় বেঁচে নেই। আমি এই ঘরের বউ, কোনো দাসীবাদী নই। সুনির্মল হতবাক হয়ে দাঁড়িয়ে রইল, আর কৌশিক অপমানে লাল হয়ে উঠল। কৌশিক এগিয়ে এসে রাইমার হাত শক্ত করে চেপে ধরল। নিজের সীমার মধ্যে থাকো রাইমা, বৌদির ওপর গলা চড়াচ্ছ, এখনই ক্ষমা চাও। রাইমা নিজের হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিল। ওর মনে পড়ে গেল সকালে রুমকির বলা সেই কথাটা, যখন দেখবে তোমার পেছনে পেছানোর আর কোনো জায়গা নেই, ঠিক তখনই তো মানুষ ঘুরে দাঁড়ায়। রাইমা চোখ মুছল, গলার স্বর হঠাৎ একদম নিচু আর স্থির হয়ে এলো। ক্ষমা আমি চাইবো না কৌশিক, কারণ আমি কোনো ভুল করিনি। রাইমা এক পা পিছিয়ে গেল। যে সংসারে আত্মসম্মান নেই, যে সংসারে স্বামী স্ত্রীর পাশে দাঁড়াতে পারে না, সেখানে পড়ে থাকার কোনো অর্থ হয় না। অনুপমা ঠাট্টার ছলে হেসে উঠল। ও, নাটক শুরু হলো তাহলে? খুব তো দেমাক। ঘর ছেড়ে চলে যাবে নাকি? যাবে কোথায়? বাপের বাড়ি তো এমনিতেই গরিব, কতদিন বসিয়ে খাওয়াবে? রাইমা অনুপমার দিকে তাকিয়ে একটা ফ্যাকাশে হাসি হাসলো। আমার বাপের বাড়ি আমায় খাওয়াবে কি খাওয়াবে না সেটা আমার বিষয়, কিন্তু এই নরকে আর একদিনও নয়। কথাটা বলে রাইমা ধীর পায়ে নিজের ঘরের দিকে হেঁটে গেল। পিছন থেকে কৌশিক ডেকে উঠল, কিন্তু রাইমা আর পেছন ফিরে তাকালো না। পরদিন সকাল, রুমকি রোজকার মতো বেল বাজিয়ে ঘরে ঢুকলো, কিন্তু আজকে ঘরের আবহাওয়ায় এক অদ্ভুত থমথমে ভাব। সবাই যার যার কাজে বেরোনোর তোড়জোড় করছে, কিন্তু কেউ কারো সাথে কথা বলছে না। রুমকি রান্নাঘরের দিকে যেতেই দেখলো রাইমা হাতের কাজ করছে ঠিকই, কিন্তু ওর পাশে একটা মাঝারি সাইজের ট্রলি ব্যাগ রাখা। রুমকি থমকে দাঁড়িয়ে বলল, বৌদিমণি, ব্যাগ গুছিয়েছো কেন? তুমি কোথাও যাচ্ছ? রাইমা রুমকির দিকে তাকালো। রুমকি, তুমি কাল আমায় একটা কথা বলেছিলে না? রাইমা ব্যাগটার চেনটা টেনে বন্ধ করতে করতে বলল, নিজের জন্য বাঁচতে হয়, পেছনে ফেরার আর কোনো পথ থাকে না বলেই ঘুরে দাঁড়াতে হয়। রুমকি অবাক হয়ে রাইমার হাত দুটো ধরে ফেললো। বৌদিমণি, সত্যি তুমি চলে যাচ্ছ? কিন্তু বাইরে গিয়ে কই থাকবে, কি করবে? রাইমা রুমকির হাত দুটো শক্ত করে চেপে ধরে বলল, আমার তো তোমার মতো বাপের বাড়ি দরজা বন্ধ নয় রুমকি। বাবা মা হয়তো গরিব, কিন্তু ওরা আমায় ভালোবাসে, আর আমিও তো পড়াশোনা করেছি। একটা যে কোনো কাজ কি পাবো না? রুমকির চোখে জল চলে এলো, কিন্তু মুখে ফুটলো একটা খুশির হাসি। তুমি খুব ভালো করলে বৌদিমণি, অন্যায় সহ্য করার চেয়ে নিজের পায়ে দাঁড়ানো অনেক ভালো। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজায় এসে দাঁড়ালো অনুপমার কৌশিক। রাইমার হাতে ব্যাগ দেখে অনুপমার চোখ ছানা বড়া। একই রাইমা, সত্যি তো ব্যাগপত্র গুছিয়ে ফেললে দেখছি। অনুপমা বলল, ভাবছো এতে কৌশিক তোমার পায়ে পড়ে আটকাবে? কৌশিক রাগী চোখে তাকিয়ে রইল। রাইমা, এসব কি ছেলে খেলা হচ্ছে? তুমি সত্যি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? রাইমা ব্যাগের হাতলটা শক্ত করে চেপে ধরলো। ওর ভাসুর সুনির্মল ওপর থেকে নেমে এসে দাঁড়িয়েছেন। রাইমা বলল, হ্যাঁ কৌশিক, আমি যাচ্ছি। যে সংসারে শুধু অপমান আর তুচ্ছ তাচ্ছিল্য জোটে, সেই সংসার আঁকড়ে ধরে বেঁচে থাকা আর নিজের আত্মাকে রোজ খুন করা একই কথা। তুমি কিন্তু একবারে গেট পেরোলে আর কোনোদিন এই বাড়িতে ঢুকতে পারবে না, অনুপমা হুমকি দিল। রাইমা এক মুহূর্তের জন্য থামলো, তারপর মৃদু হেসে অনুপমার দিকে তাকালো। তোমাদের এই বাড়ি তোমাদেরই থাক বর্দি, আমি আমার স্বাধীনতা আর সম্মানটুকু নিয়ে বেরোচ্ছি। কথাটা শেষ করে রাইমা ব্যাগটা টেনে নিয়ে দরজার দিকে এক পা বাড়ালো। আর তখনই সুনির্মল এগিয়ে এসে বাধা দেওয়ার চেষ্টা করলেন। ছোট বৌমা, শোনো, রাগ করে এভাবে হুট করে ঘর ছেড়ে চলে যেও না, বসে বিষয়টা মিটিয়ে নাও। রাইমা একটু থেমে ভাসুরের দিকে তাকালো। না দাদা, এটা কোনো ক্ষণিকের রাগ নয়। এতদিন আমি ভাবতাম হয়তো আমারই কোথাও খামতি আছে, তাই সবাই আমার ওপর চড়াও হয়, কিন্তু কাল আমি বুঝতে পেরেছি সমস্যাটা আমার কাজে নয়, সমস্যাটা এই বাড়ির দৃষ্টিভঙ্গিতে। কৌশিক এতক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিল। ও ভেবেছিল রাইমা একটু ভয় দেখাচ্ছে, সত্যি হয়তো দরজার বাইরে পা রাখবে না, কিন্তু রাইমাকে ব্যাগ হাতে দরজার মুখে দাঁড়িয়ে থাকতে দেখে ওর ভেতরে কেমন যেন একটা অজানা ভয় চারা দিয়ে উঠলো। রাইমা, তুমি কিন্তু বড় ভুল করছো। কৌশিকের গলা কিছুটা কেঁপে উঠলো। ছোটখাটো বিষয়ে ঝগড়া নিয়ে কেউ এভাবে সংসার ছেড়ে চলে যায় না। এটা ছোটখাটো বিষয় নয় কৌশিক। রাইমা ঘুরে দাঁড়িয়ে বলল, এটা আমার প্রতিদিনের বেঁচে থাকার লড়াই। তুমি কোনোদিন আমার পাশে দাঁড়াওনি, বরঞ্চ আমাকে ছোট করার সব সুযোগে তুমি বড়দির পাশে হেসে হাত মিলিয়েছ। যে স্বামী স্ত্রীর সম্মান রক্ষা করতে পারে না, তার উপর নির্ভর করে সারা জীবন কাটানো যায় না।
অনুপমা এখনো নিজের অহংকার ধরে রেখে বলল, যেতে চাইছে যাক না কৌশিক, কত বড় ক্ষমতা দেখি। কদিন পর যখন পেটে টান পড়বে অমনি সোজা আবার এই পায়ে এসে পড়বে, তখন বুঝবে সংসারের মূল্য কি। রুমকি একপাশে দাঁড়িয়ে চুপচাপ সব দেখছিল। অনুপমার এই নির্মম কথাটা শুনে সে আর থাকতে পারলো না। রাইমার ব্যাগটা নিজের হাতে তুলে নিয়ে এসে দাঁড়ালো। রাইমা অনুপমার দিকে তাকিয়ে শেষ কথাটা বলল, বর্দি, পেটে টান পড়াটা শারীরিক কষ্ট, কিন্তু আত্মসম্মান হারিয়ে প্রতিদিন অপমান সহ্য করাটা মানসিক মরণ। আমি দ্বিতীয়টা বেছে নিতে আর রাজি নই, ভালো থাকবে। কথাটা শেষ করে রাইমা পেছনে আর একটি বারও ফিরে তাকালো না। রুমকি ওর সাথে এলো ব্যাগটা পৌঁছে দেওয়ার জন্য। সুনির্মল একটা বড় দীর্ঘশ্বাস ফেলে স্ত্রীকে বললেন, অনুপমা, এবার তোমার সন্তুষ্ট হওয়া উচিত। একটা আস্ত সংসার তুমি নিজের অহংকারে ভেঙে গুড়িয়ে দিলে। অনুপমা মুখ ঘুরিয়ে নিল ঠিকই, কিন্তু তার ভেতরেও যেন কোথাও একটা অস্বস্তির হাওয়া বয়ে গেল। অন্যদিকে কৌশিক সোফায় বসে মাথায় হাত দিয়ে স্তব্ধ হয়ে রইল। বাড়ি থেকে বেরিয়ে এসে রাইমা প্রথমবার খোলা বাতাসে একটা দীর্ঘশ্বাস ফেলল। এত বছরের বন্দিদশা থেকে মুক্ত হওয়ার এই অনুভূতির সামনে পেছনের সব কষ্ট যেন এক নিমেষে হালকা হয়ে গেল। বৌদিমণি, রুমকি রাইমাকে ডেকে বলল, তুমি খুব সাহসের কাজ করেছো। নিজের পথ নিজে চিনে নেওয়ার চেয়ে বড় আনন্দ আর কিছুতে নেই। সবটা তোমার জন্য রুমকি। রাইমা ফ্যাকাশে একটু হেসে রুমকির হাত দুটো চেপে ধরলো। তুমি না থাকলে হয়তো আমি কোনোদিনই অন্ধকূপ থেকে বেরোনোর সাহস পেতাম না। রাইমা সোজা নিজের বাপের বাড়িতে পৌঁছালো। রাইমার এই সিদ্ধান্তের কথা শুনে তারা কেঁদে ফেললো আর সানন্দে মেয়েকে ঘরে ফেরাতে রাজি হলো। বাড়ি ফিরে রাইমা নিজের পুরনো বইপত্র আর ডিগ্রিগুলো আবার ধুলো ঝেড়ে বের করলো। ও যে শুধু গ্রাজুয়েট ছিল তাই নয়, ও কম্পিউটার কোর্সও করেছিল। কিছুদিন পর থেকে একটা প্রাইভেট স্কুলে পার্ট টাইম শিক্ষকতার কাজ পেয়ে গেল আর তার সাথে সাথে বাচ্চাদের টিউশন পড়ানো শুরু করলো। কয়েক মাসের মধ্যে রাইমার জীবন পুরোপুরি বদলে গেল। নিজের উপার্জনে বাঁচা, নিজের মতো করে নিঃশ্বাস নেওয়া আর নিজের ঘরে নিজের সম্মানের সাথে থাকা, রাইমা যেন এক নতুন জীবন ফিরে পেল। অন্যদিকে রায়বাড়িতে পরিস্থিতি দিনে দিনে আরো খারাপ হতে লাগলো। অনুপমা ভেবেছিল রাইমা চলে গেলে একটা কাজের লোক রেখে দিলেই সব মিটে যাবে, কিন্তু ঘরে ছোটখাটো হাজারটা দায়িত্ব সামলানো যে কাজের লোকের সাধ্য নয় তা খুব শীঘ্রই অনুপমা টের পেল। অনুপমাকে এখন অফিসে সামলে সকাল সন্ধ্যা রান্নাঘরে ঢুকতে হয়। ঘরের খুঁটিনাটি ঝুট ঝামেলা নিয়ে প্রতিদিন তার আর সুনির্মলের মধ্যে চরম অশান্তি শুরু হলো। যে অনুপমা আগে বলতো কুটো ভেঙে দুটো করবো না, সে অনুপমা এখন কাজের চাপে দিশেহারা। কৌশিকও ধীরে ধীরে নিজের ভুলটা বুঝতে পারলো। রাইমা চলে যাওয়ার পরও বুঝতে পারলো এই সংসারের আসল শক্তি কেন্দ্র কে ছিল। প্রতিদিনের অপমানের হাত থেকে বাঁচতে রাইমা যে কত বড় ত্যাগ স্বীকার করেছিল তা আজ কৌশিক নিজের চোখে দেখতে পাচ্ছে। মাস চারেক পর একদিন বিকেলে কৌশিক সাহস করে রাইমার বাপের বাড়িতে এলো। দরজা খুলে কৌশিককে দেখে রাইমা একটু অবাক হলেও শান্তমুখে ওকে ভেতরে আসতে দিল। কৌশিক ভেতরে ঢুকে রাইমার এই আত্মবিশ্বাসী রূপ দেখে আরো থমকে গেল। এ তো সেই পুরনো ভয় পাওয়া, অপমানিত হওয়া রাইমা নয়। রাইমা, আমি এসেছি তোমায় ফিরিয়ে নিয়ে যেতে। কৌশিক বেশ নিচু গলায় বলল, বাড়িতে খুব অশান্তি হচ্ছে, বৌদিও এখন বোঝে তোমার মূল্য কতখানি। আমার ভুল হয়ে গেছে রাইমা, প্লিজ বাড়ি ফিরে চলো। রাইমা মৃদু হাসলো। কৌশিক, তোমরা আমায় ভালোবাসতে বলে ফেরাতে আসনি, কিংবা আমার সম্মান দিতে ফেরাতে আসনি। তুমি এসেছো নিজেদের সুবিধার জন্য, সংসারের দায়িত্ব সামলানোর জন্য। না রাইমা, আমি সত্যি অনুতপ্ত। অনুতাপ অনেক দেরি করে এসেছে কৌশিক। রাইমা থামিয়ে দিয়ে বলল, যে বাড়ি আমায় মানুষ হিসেবে মর্যাদা দিতে পারেনি সেখানে আমি আর কোনোদিন ফিরবো না। আমি এখন আমার নিজের অর্জিত টাকায় শান্তিতে আছি, সম্মানের সাথে বাঁচছি। এই স্বাধীনতা আমি আর কোনো কিছুর বিনিময় বিসর্জন দেব না। কৌশিক আর একটা কথাও বলতে পারলো না। রাইমার কথা শুনে বুঝে গেল এই রাইমাকে আর কোনো ছলে বলে কৌশলে সে পুরনো বন্দিদশায় ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। কৌশিক এক প্রকার পরাজয় মেনে নিয়ে মাথা নিচু করে বেরিয়ে গেল। সত্যি, আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো সংসারে টিকে থাকা যায় না। অন্যায়ের মুখে নীরব থাকা মানে নিজেকেই প্রতিনিয়ত অপমান করা। তাই পিঠ দেওয়ালে ঠেকে যাওয়ার আগে নিজের অধিকার ও যোগ্যতার উপর বিশ্বাস রেখে আত্মমর্যাদার সাথে ঘুরে দাঁড়ানোই নারীর আসল শক্তি। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।